আজ আমি আমাদের কথা শোনাতে এসেছি, আমাদের মেয়েদের কথা। পুরুষের ভালোবাসা কিরম জানেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা থেকে ধার করে বলি, ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে। পুরুষ কি ভালোবাসে না? না না, এমন অনাসৃষ্টি কথায় আমরা বিশ্বাস করি না। তার ভালোবাসা একেবারে অন্যরকম। 1000 বছরের জীবনে তো কত পুরুষের ভালোবাসা। কেউ ভালোবেসে দখল নিতে চায়, কীচকের মতো উৎপীড়ন করে, আবার কেউ কীচককে বধ করে ভালোবাসার প্রমাণ দেয়। এই দুই ভালোবাসাতেই প্রবল পৌরুষ গন্ধ। এক কোনায় রক্তগোলাপ হাতে দাঁড়িয়ে ভীরু প্রেমিককেও ভুলে যায়নি এই মানবী, ভোলেনি তাকেও যে ভালোবাসা চাবুক মারে, যে জুয়া খেলায় বাজি রাখে ভালোবাসার বউকে। না না, সে শুধু যুধিষ্ঠিরের মতিভ্রম নয়, শুধু ডেমি মুরের ইনডিসেন্ট প্রপোজালও নয়। সেই বাজি এখনো চলছে। এক মুঠো চালের জন্য বা 1 কোটি বাণিজ্যের জন্য আজও প্রেমিকাকে বাজি রেখে জুয়া খেলা চলে। বরঞ্চ একটা কবিতায় আপনাদের শোনাই সেই গল্প। তবে সেই কবিতা কিন্তু একজন পুরুষেরই লেখা, কবি সৈকত কুণ্ডুর লেখা কবিতা প্রেম। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী বধূ মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো পুরুষ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাতা, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কি কতদূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যে জন আছে সেও দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটি ছায়া ওই পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে। কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় আবার ভালোবাসতে চাই। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। ঠিক যেভাবে দাঁড়াই আগুন কাঠ, দুজনে মিলে পুড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। এই চেনা না চেনার গল্পটা বড় জটিল। পুরুষ নারীকে কিভাবে দেখে আর নারী কিভাবে পুরুষকে, সেই অঙ্কটা বোধহয় আজও মেলানো সম্ভব হয়নি। তাই এই গল্প আবহমান কাল ধরে চলতেই থাকবে। কিন্তু আবার নারীর ভালোবাসা থেমেও যাবে না। আপুসের সাথে লড়াই করতে করতে তারা কিন্তু ভালোবাসতেই থাকবে তাদের প্রিয় পুরুষকে। এই আপোষ করার একটা গল্প শোনাই বরং। এই কবিতাটি লিখেছেন কবি মল্লিকা সেনগুপ্ত। কবিতা শুভম তোমাকে। শুভম তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে। গত জন্মের স্মৃতির মতো, ভুলে যাওয়া গানের মতন। ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু,
শুধুই ঈষৎ পাক ধরা চুল, চোখ মুখ নাক অল্প ফুলেছে, ঠোঁটের কোনায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে সেই কলেজের মাঠে দিনের পর দিন কাটতো কিভাবে। সবুজ ঘাসের মধ্যেই ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া। তুমি তো চাইতে তোমার কথায় উঠবো বসবো, আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সব ফেলনা, সব মুছে দেব তোমার জন্য। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রের ভক্ত হব না। তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমন তরজা চলতো দুজনেই, তবুও তোমার ঘাম, গন্ধ, সস্তা তামাক, স্বপ্নের চোখ আমাকে টানতো অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানতো রোজ সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে, আমিও পুনের ফিল্মি কোর্সে। প্রথম প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে লেখা 7টা চিঠি। ক্রমশ কমল চিঠির সংখ্যা, সপ্তাহে 1, মাসে 1টা, 9 মাসে 6 মাসে 1টা, বছরে 1টাও না। ডাক বাক্সের বুক খা খা করে, ভুলেই গেছি কতদিন হলো। তুমিও ভুলেছ ঠিক ততদিন। তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম। শুভম, তুমি কি সত্যি শুভম? শুভম, তুমি কি সত্যি শুভম? আমরা মেয়েরা তো জীবনে অনেক কিছুই শিখি। লড়াই করতে করতে কখন যে বড় হয়ে যাই, তবু আমাদের মনের মাঝে বাঁচিয়ে রাখি আমাদের ভালোবাসাগুলোকে। সেই ভালোবাসা আমরা খুঁজে পাই কখনো বই পড়ার মধ্যে, কখনো বা গান শেখার মধ্যে, কখনো বা কবিতা কিংবা নাটকে। এখন যে মেয়েটির গল্প শোনাবো, গান ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু সংসারের জাঁতাকলে পড়ে সেই গান আজ ঠিক কোথায়, কোথায় তার স্থান? আসুন শুনি এবার সেই কবিতা, কবি শুভ দাশগুপ্তের রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির পাশে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, দেখিস একদিন তোর মতো আমিও যাব, নানা দেশ, নানা শহর আর নানা অচেনার জগতে। দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন, উঁচু ক্লাসে অনেকেরই বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারির নতুন দান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই,
রঙিন বেনারসি, রজনীগন্ধা। ফুলশয্যা রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায়। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেক দিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি কোনো উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠেছিলাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো আমার ছোট্ট মেয়ে, চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, মার্কেটিং করতে শিখবে, অসুখের সেবা করতে শিখবে। গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যায়, তাই না? রবীন্দ্রনাথ তার সবলা কবিতায় বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এই বিধাতাই আবার কিন্তু অনেক নারীর ভাগ্য গড়ে দেন। কিরকম সেই ভাগ্য, সেটা দেখে কি কখনো বা ঈর্ষা হয়? সেরকমই একটা অনুগল্প আপনাদের শোনাই। লিখেছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। মাত্র ৩২ বছর বয়সে মেয়ে ৩ বছরের ছেলে নিয়ে বিধবা হয়েছে। মা তো তাকে জড়িয়ে ধরে কাঁদবেই। খবর পেয়ে স্বামীকে নিয়ে মালদা থেকে ছুটে আসতে আসতেই দিন ২ গিয়েছে। যার স্বামী চলে গিয়েছে আচমকা, সে পাথর হয়েছিল। এই কদিন মাকে পেয়ে তার শরীর কাঁপল, কান্না ছিটকে বেরুল। সবাই বলল, যাক, শেষ পর্যন্ত কাঁদল। একবার মা জ্ঞান হারায় তো আর একবার মেয়ে। বাবার চোখে জল। শ্রাদ্ধ চুকল। মেয়ের পরনে সাদা শাড়ি, মায়েরও তাই। একে একে আত্মীয় স্বজন বিদায় নিল। স্বামী, স্ত্রী, সন্তানের সংসারে স্বামী এখন নেই। মা বলল, তোর এখন কি হবে? মেয়ে বলল, দেখি থাকতে পারি কিনা। দূর সম্পর্কের মামিমা পিসিমারা বলে গেলেন, শোনো, আজকাল ওসব কেউ মানে না। মাছ মাংস খেও, রঙিন শাড়ি পরো, কেমন? মা বলল, তাই কর রে, তুই নিরামিষ খেলে আমি কি করব? মাস ৩ পরে মায়ের চিঠির উত্তর লিখতে বসলো মেয়ে। এখন একরকম আছি। ওর অফিসে সব টাকা পাওয়া গিয়েছে, তা ধরো ৭ লক্ষ টাকা হবে। সব পোস্ট অফিসে রেখেছি। মাসে ৭,০০০ সুদ পাই। খোকাকে ভালো স্কুলে ভর্তি করব। ওর অফিস থেকে চাকরি দেবে বলেছে, দেখি কি হয়। চিন্তা করো না। মা এসে হাজির, একাই। বাবার বাতের ব্যথা বাড়াই শয্যাশায়ী। মা দেখল মেয়ের শরীর স্বাস্থ্য আরো ভালো হয়েছে। মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে মা কথাটা তুলল, ও খুব ভালো ছেলে, ১০,০০০ মাইনে পায়। বউ মরেছে বছর ৩, বাচ্চা নেই। তোর ছেলেকে নিজের ছেলে ভাববে। তুই কি বলিস? মেয়ে ঠোঁট বেঁকালো, মেয়ে গো। মা বলল, মুখ পুড়ি, এই বয়সে স্বামী গেছে, তোর আছেটা কি?
মেয়ে বলল, আমি এখন মুক্ত। সে যখন ছিল তখন 10 টাকা চাইলে জিজ্ঞাসা করত কি করবে। কাউকে কিছু দিতে হলে ওর কাছে হাত পাততে হতো, না দিলে অপমানে লজ্জায় মরে যেতাম। অফিস থেকে তাস খেলে বাড়ি ফিরতো রাত 11টায়, হেসে খেয়েই ঘুমতো। আমার খবর রাখার সময় ছিল না তার। দাসীগিরি করতাম, বুঝলে, দাসীগিরি। আর এখন পোস্ট অফিসে 7,000 নিজের ইচ্ছে মতো খরচ করি প্রতি মাসে। টাকা জমছে, শাড়ি কিনছি, সিনেমা দেখছি, বিয়েতে ঘেন্না ধরে গেছে। এইসব তুমি এখন বুঝবে না। মায়ের মনে পড়ল, মালদা থেকে আসার সময় স্বামীর কাছে 500 টাকা চেয়ে 300 পেয়েছেন। গিয়ে তারও আবার হিসেব দিতে হবে। সধবা মা বিধবা মেয়েকে আর চোখে দেখলেন, সিনেমায় যেমন দেখে। আমাদের মেয়েদের কথা বলতে গিয়ে অনেক ইতিহাসের কথা উঠে আসে বারে বারে, যে ইতিহাসের সাক্ষী অনেকেই। সেই সীতা থেকে শুরু করে দ্রৌপদী, তারপরে যুগ যত এগিয়েছে, কখনো বা খনা, কখনো বা কল্পনা চাওলা কিংবা মেধা পাটকার, তাদের এই নিজস্বতা, তাদের স্বকীয়তা, তাদের এই প্রতিবাদী রূপ, সমস্ত কিছুই কিন্তু আজ ইতিহাস হয়ে রয়েছে। ইতিহাস হয়ে বারবার ভবিষ্যতের দরজায় কড়া নাড়ে তারা। তাই আমি শেষ করব সেই সীতার কথা দিয়েই, কবি জয়দেব বসুর কবিতা ঈশা, এবং তার আগে কয়েকটি লাইন মল্লিকা সেনগুপ্তের। ওই যে বৃষ্টি মানবী তোমার কান্না, ওই যে আকাশ কাঁদছে তোমার জন্য, ঘরের কোনায় ঢাকা পড়ে আছো মানবী, বাইরে তোমার শত কাজ অসমাপ্ত, ওই অরণ্য কাঁদছে তোমার জন্য। কেতুকে পোড়ালো সদ্বংসহা জানকী, কেতুর শরীরে হাড়মাসকালী শরীরে আগুন লাগালো ভগ্নী। সে কোন প্রেমিক উপহার দিল তন্দুর আর কেরোসিন আর অগ্নি, কেতুকে পোড়ালো সদ্বংসহা জানকী। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক, ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না, তবু তাদের একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নিপ্রবেশের। আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য লোহিত সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয়, যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন যে স্থির করেছিলাম, হায় সে কত দীর্ঘদিন। আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে আমি এতদিনে দৃষ্টিকটু কৃষা, স্মৃতিকে ঘৃণা করতে এখনোই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্ধশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে, আজ ততোধিক নির্বিবেক শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন লেপ্টে ধরেছে সেই আগুন। বাতাস এখানে হলকা,
যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। এই সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না, কানের পর্দা বেয়ে চুইয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়, কি চায় এরা? নারীমাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার? কি কি চায় এরা? আমাকে কি আরো একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন, হে অযোধ্যার পুরস্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃতপক্ক তণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয়া রক্ষকুলবধূরা, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কুশায়িনী হন, যাদের তুষ্টির জন্য ব্যবহার করেন কুমকুম, তাম্বুল, লুদ্র রেণুকা, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোক কাননের বহির দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে, অহরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাধ্যি ও মৌরেয়, পরিধানের জন্য বন্য পুষ্পমালা, যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসিত ভর্তৃকা কিংবা এখনো অনূঢ়া, আমার অগ্নিপ্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি, তু শব্দও শোনা যায়নি নির্বাসনের সময়। এবং এই তো তাদের দুই চোখ কৃতদাসীর চেয়েও ক্লিব, লাঙ্গুলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যাধিত মুখবিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার, খুব দরকার, খুব দরকার?